আসসালামু আলাইকুম। শেখ মেহেদী হাসানকে নিয়ে আমাদের বাংলাদেশের ক্রিকেট পাড়ায় খুব বেশি আলোচনা হয় না, খুব বেশি অ্যাপ্রিসিয়েশন দেয়া হয় না। কিন্তু এই শেখ মেহেদী হাসানই খুব সাইলেন্টলি বাংলাদেশের লিমিটেড ওভার্স ক্রিকেটে সবচাইতে কার্যকরী স্পিনারের ভূমিকাটা পালন করে যাচ্ছেন। ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজকে হারানোর আগে বাংলাদেশ সর্বশেষ যে নিউজিল্যান্ডকে হারিয়েছিল, একটা বড় ক্রিকেটিং নেশন টি-20 ক্রিকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছিল, সেই ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন শেখ মেহেদী হাসান। একটা ছোট্ট পরিসংখ্যান দেয়, সেই পরিসংখ্যানটা বলবে ঠিক এই মুহূর্তে ইকোনমিক্যালি পাওয়ার প্লেতে বিশ্বসেরা বোলারদের একজন হচ্ছেন শেখ মেহেদী হাসান। পরিসংখ্যানটা তাই বলছে, একটু খেয়াল করে দেখেন। পাওয়ার প্লেতে কমপক্ষে 20 উইকেট নিয়েছেন এরকম বোলারদের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল বোলারদের তালিকায় শেখ মেহেদী হাসান রয়েছেন 2 নম্বরে, 1 নম্বরে ভুবনেশ্বর কুমার, এরপরে রয়েছেন শেখ মেহেদী হাসান। ইনফ্যাক্ট জসপ্রীত বুমরাও কিন্তু এক্ষেত্রে শেখ মেহেদী হাসানের পরেই অবস্থান করছেন। এখন মেহেদীকে খুব বেশি প্রেইজ করা হয় না, অ্যাপ্রিসিয়েট করা হয় না, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে আমাদের মেন্টালিটির জায়গাটা। কারণ আমরা মেন্টালি বা সাইকোলজিক্যালি খুব ট্রেডিশনাল ফরম্যাটে যারা বোলিং করেন, ব্যাটিং করেন বা খুব ট্রেডিশনাল ওয়েতে যারা ক্রিকেট খেলেন তাদেরকেই অ্যাপ্রিসিয়েটটা করি, যে কারণে আমাদের দেশের ক্রিকেটে কিন্তু আসলে একটু আনঅর্থোডক্স ট্যালেন্ট বেরিয়ে আসেন। আমরা বারবার কথা বলি শ্রীলঙ্কাতে এত আনঅর্থোডক্স ক্রিকেটার, আফগানিস্তানে এত আনঅর্থোডক্স ক্রিকেটার, কিন্তু আমাদের দেশে কেন বের হয় না? এর কারণটা কিন্তু এইখানেই। কারণ আমরা আনঅর্থোডক্স ক্রিকেটারদেরকে খুব বেশি প্রমোট করতে পারি না। এখন শেখ মেহেদী হাসান কোন কোন দিকে আসলে অনেক বেশি মাত্রায় কার্যকরী? একটা বিষয় তো অবশ্যই রয়েছে মেহেদী হাসানের স্টক পেসের জায়গাটা। জোরের উপর স্পিন বোলিং করতে পারেন, যেটা ট্রেডিশনাল সেট আপে না আমাদের দেশের ক্রিকেটে। আমাদের দেশের ক্রিকেটে বোলারদেরকে শেখানো হয়, স্পিনারদের শেখানো হয় আস্তে বোলিং করার জন্য। ওই ব্যারিয়ারটা কিন্তু শেখ মেহেদী ভেঙেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। জোরের উপর বোলিং করেন, যার স্টক পেসটা 90 কিলোমিটার পার আওয়ার। সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা যেটা আমি বলবো যে অন্যান্য স্পিনারদের তুলনায় শেখ মেহেদী কেন ওভারসিজ কন্ডিশনে সফল, সেটা হচ্ছে ওভার স্পিন করতে পারার দক্ষতার কারণে। আমি যদি আপনাদেরকে বলি তাহলে আমার একটা ব্যক্তিগত মতামতের জায়গা, বাংলাদেশে এ যাবৎকালে যত স্পিনার এসেছেন, অ্যাপার্ট ফ্রম সোহাগ গাজী, সাকিব আল হাসান ডিফারেন্ট কেস, রেয়ার কেস, ওইটা আমি সাকিব আল হাসানের কেসটাকে এক সাইডে রাখবো, কিন্তু অ্যাপার্ট ফ্রম সোহাগ গাজী কোনো স্পিনারকেই আমি দেখি নাই ওভার স্পিন ভালো করতে। শেখ মেহেদী হাসানের অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে ওভার স্পিন নির্ভর বোলিং তিনি করতে পারেন, যেই ওভার স্পিনটা আসলে একটু আউটসাইড কন্ডিশনে, অর্থাৎ সাবকন্টিনেন্টের কন্ডিশনের বাইরের কন্ডিশন কিংবা সাবকন্টিনেন্টে একটু ফ্ল্যাটার কন্ডিশনে, সেই জায়গাতে ওভার স্পিন বোলিংটাই আসলে করতে হবে। নেথান লায়নের কথা বলেন বা বাইরের দেশের অন্যান্য স্পিনারদেরকে যে দেখেন আপনি, কেশব মহারাজ, তারা কিন্তু ওভার স্পিন নির্ভর বোলিং করেন। একটু পার্থক্যটা আপনাদেরকে দেখায়, শেখ মেহেদী হাসানের দুইটা বলে একটু পার্থক্যটা দেখায়। নিকোলাস পুরানকে যে বলতে আউট করেছেন প্রথম ম্যাচ, সেটা একটা ওভার স্পিন কাইন্ড অফ ডেলিভারি ছিল। জাস্ট সিম রিপ্রেজেন্টেশনের পার্থক্যের জায়গাটা দেখেন। ওভার স্পিন হচ্ছে যখন বলের সিমটা খাড়া, বলের সিমটা স্ট্রেইট, অর্থাৎ সেটা ব্যাটসম্যানের দিকে পয়েন্ট আউট করছে, যাচ্ছে সেদিকে। অন্যদিকে সাইড স্পিনটা হচ্ছে যখন বলের সিমটা ট্রেডিশনাল, বাংলাদেশের আমরা তাইজুল ভাই কিংবা অন্যান্য স্পিনারদেরকে দেখি, বা এখন পর্যন্ত যে সমস্ত স্পিনাররা এসেছেন তারা সাইড স্পিনই করেন, অর্থাৎ বলের সিমটা সাইড বরাবর ঘুরছে। এই যে জায়গাটা, এই যে সাইড স্পিনটা যখন করেন একজন বোলার, তার আসলে উইকেটের হেল্পটা খুব বেশি প্রয়োজন হয়। তার যত বেশি না তার নিজের বোলিং ক্যাপাবিলিটির জায়গা, তার থেকে একটু এমন উইকেট যেগুলো হয়তো বা একটু ড্যাম্প, একটু স্লোইশ উইকেট কিংবা একটু র্যাঙ্ক টার্নার টাইপ অফ উইকেট, সেগুলোতে তিনি খুব ভালো বোলিং করতে পারেন, কারণ ম্যাক্সিমাম কাজ পিচ করে দেয়। কিন্তু ওভার স্পিন প্রয়োজন হয় যখন আপনি স্কিডি উইকেটে বোলিং করছেন, যখন আপনি ফ্ল্যাটার উইকেটে বোলিং করছেন। তো শেখ মেহেদী হাসানের দুই ধরনের ক্যাপাবিলিটি রয়েছে, যখন প্রয়োজন সাইড স্পিন করতে পারেন, যখন প্রয়োজন ওভার স্পিন করতে পারেন, যেটা তার বোলিংয়ের একটা অন্যতম বড় বৈশিষ্ট্য। আমি জানি যে যারা ওইভাবে ক্রিকেট নিয়ে গবেষণা করেন না বা ক্রিকেট ওইভাবে বোঝেন না, তারা হয়তো বা বিষয়টা বুঝতে পারবেন না। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে পেস ভ্যারিয়েশনের জায়গাটা, যে জোরের উপর মেহেদী হাসান বোলিং করতে পারেন। নাম্বার 3 যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আইলাইনের নিচে বোলিং করা। যেটা বলছিলাম একদম ট্রেডিশনালি আমাদের স্পিনারদেরকে কী শেখানো হয়, ফ্লাইটটা শেখানো হয় অনেক বেশি। ফ্লাইটটা মানে হচ্ছে আইলাইনের উপরে, এটা যদি আপনার আইলাইন হয়, ফ্লাইটটা এমন ডিরেকশনে দেয়া যেটা ব্যাটসম্যানের আইলাইন বরাবর থাকে। কিন্তু শেখ মেহেদী হাসান আইলাইনের নিচে ফ্লাইট দিয়ে রাইট জায়গায় বল পিচ করাতে পারেন, যেটাকে আমরা বলি বিলো দ্য আইলাইন বোলিং করা। এখন নর্মালি বোলারদেরকে কেন শেখানো হয় ব্যাটসম্যানের আইলাইনে রাখতে, কারণ ওইখান থেকে লুপ নিয়ে আসলে তখন গুড লেন জোনে বলটা পিচ করে বেশি। বাট মেহেদী হাসানের বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে আইলাইনের নিচের ফ্লাইটে বল রেখেও সেটাকে গুড লেন্থে তিনি পিচ করাতে পারেন। সো দিস ইজ অ্যানাদার থিং যেটা অন্যান্য বোলারদের তুলনায়, ট্রেডিশনাল বোলারদের তুলনায় শেখ মেহেদী হাসানকে প্রমিনেন্ট করেছে। জনসন চার্লসের সঙ্গে শেখ মেহেদী হাসানের একটা ব্যাটেল আমরা দেখছিলাম এবং খুব এক্সাইটিং একটা ব্যাটেল ছিল।
ইনিশিয়ালি শেখ মেহেদী হাসানকে রিভার্স সুইপ করছিলেন, পায়ের ব্যবহার করছিলেন, ক্রিজে মোটামুটি হাঁটছিলেন। তো ইমিডিয়েটলি পরের ওভার যখন শেখ মেহেদী ব্যাক করলেন, তিনি যেটা করছিলেন যে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প তাকে একটা বল করছেন, আবার একটা বল ঢোকাচ্ছেন, আবার একটা বল ওয়াইড আউটসাইড অফ স্টাম্প করছেন। সো ব্যাটসম্যানের ওই যে ব্যাটসম্যান যে তার সঙ্গে খেলছেন, ক্রিজে হাঁটাহাঁটি করছেন, এটা নিয়ে আলাদা একটা সাইকোলজিক্যাল গেম খেলা। সো শেখ মেহেদী হাসানকে আমার মনে হয় খুবই ক্লেভার একজন বোলার। এরপরে তো লেগ স্পিন করে এই যে ভ্যারিয়েশনটা, দিস ইজ অ্যানাদার থিং, যে অনেকগুলো ভ্যারিয়েশন তিনি নিজে নিজে রপ্ত করছেন বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন, এক্সিকিউট করার চেষ্টা করছেন। এরপরে কিন্তু রহমান পাওয়েলকে একটা লেগ স্পিন বলে বিট করেছেন এবং সেই জায়গাটা বল পিচ করেছে কোথায়? সেই জায়গাটা বলটা কিন্তু পিচ করেছে মিডল লেগ করিডোরের ওই জায়গাটাতে। সো রহমান ওই জায়গাটা অনেকাংশে এক্সপেক্ট করছিলেনই হয়তো, বা যেহেতু শেখ মেহেদী অফ স্পিনার, বলটা হয়তো বা ইট উইল গো ডাউন দ্য লেগ সাইড এবং লেগ সাইড পাস করে চলে যাবে, বাট না, সেটা একটা লেগ স্পিনার ছিল, একটা নতুন জিনিস দেখার মতো ব্যাপার ছিল। বাট এই যে ভ্যারিয়েশনগুলো তিনি ব্যবহার করেন, এই ভ্যারিয়েশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইভেন ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে অনেক রান কনসিড করছিল, আমার কাছে এটা মনে হয়েছে ওই টিমে বাংলাদেশের পক্ষে সবচাইতে সলিড বোলিং করেছিলেন শেখ মেহেদী। হ্যাঁ, মার খেয়েছেন, আইপিএলও স্পিনাররা মার খান, কিন্তু যে বিষয়টা রিকোয়ার্ড জোরে বোলিং করা, আমার মনে আছে লাস্টের দুইটা বল মনে হয় হার্দিক পান্ডিয়া ক্রিজে ছিলেন, 110-এ করেছিলেন শেখ মেহেদী হাসান, 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। সো দিস ইজ নেসেসারি। এবং এই প্লেয়ারটাকে আমাদের দেশের ক্রিকেট আসলে খুবই আন্ডার রেট করা হয়। আমাদের দেশে হয় কি, আসলে আমরা গ্ল্যামার বেসড, মানে যে ক্রিকেটিং স্কিলের গ্ল্যামার বেসড ক্রিকেটারদেরকে প্রমোট করতে পছন্দ করি, সেখানে একটু আনঅর্থোডক্স কাইন্ড অফ প্লেয়ার দে আর নট রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু কার্যকরী জায়গাটা কিন্তু তিনিই করছেন। এবং আবারও শেষের পরিসংখ্যানটাকে আবারও শুরুতে আনতে চাই, টি-20 ক্রিকেটে কমপক্ষে 20 উইকেট নিয়েছেন এরকম বোলারদের মধ্যে পাওয়ার প্লেতে তিনি বিশ্বসেরাদের একজন। টপ 5 ইকোনমিক রেটের দিক থেকে ভালো বোলারদের আপনি যদি তালিকাটা করেন, সেই জায়গাটা 2 নম্বরে তিনি আছেন, ইভেন সেটা জসপ্রীত বুমরার আগেই আছেন। সো দিস ইজ দ্য থিং, আমার কাছে মনে হয় ইট শুড বি অ্যাপ্রিসিয়েটেড। এবং তার বোলিংয়ের জায়গাটা প্রতিনিয়ত নিজেকে যেভাবে উন্নতি করছেন, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সঙ্গে অনেকদিন পর যুক্ত হয়েছে, একটা ক্রিকেট টুর্নামেন্টে ধারাভাষ্য করতে থাইল্যান্ডে গিয়েছিলাম। সো লাস্টের 3-4 দিন আপনাদের সঙ্গে যুক্ত হতে পারিনি, আবারও যুক্ত হতে পেরেছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।